25 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর কিন্তু ঠিক হয়ে গেল। কে হলো সেটা আমি পরে বলছি। আগে বলি যে 2025 আইপিএলে মানে এটা কি হচ্ছে কে জানে। প্রথমে শোনা যাচ্ছিল যে দুটো আরটিএম থাকতে চলেছে, 4টে রিটেনশন থাকবে। তারপর আবার শোনা গেল 3জন প্লেয়ার ধরে মানে 5জন প্লেয়ার ধরে রাখা যাবে, 3জন প্লেয়ার দেশি প্লেয়ার, 2জন প্লেয়ার বিদেশি প্লেয়ার। এখন আবার শোনা যাচ্ছে যে ওটা 6জন হতে পারে, হয়তো 3জন বিদেশি 3জন দেশি এরকমই হতে পারে, অথবা 2জন বিদেশি থাকলো 4জন দেশি, এরকমই হতে চলেছে। আর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যুক্ত হয়েছে ডুয়াইন ব্রাভো। মানে কলকাতা নাইট রাইডার্স এমন এমন সিদ্ধান্ত নেয়, মানে অনেকে ভাবছিল যে রিকি পন্টিং হবে, কিন্তু রিকি পন্টিং হয়নি, সে তো পাঞ্জাবের কোচ হয়েছে। তারপরে অনেকে ভাবছিল যে ইরফান পাঠান অথবা অপশানে ছিল জ্যাক কালিস, কিন্তু এরা কেউ হলো না, ইয়ন মর্গানও হলো না, হলো ডুয়াইন ব্রাভো। ডুয়াইন ব্রাভো ভালো কি খারাপ সেটা আমি এখন বলছি না, যে খারাপ বা জঘন্য, এটা সেটা দেখা যাক পরে যে কীরকম সে মেন্টরিং করায়, তখন বোঝা যাবে ভালো করায় না খারাপ করায়। তবে আমি একটা কথাই বলবো, ডিজে ব্রাভোর কিন্তু আইপিএল খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে বহু আইপিএলে উইকেট নিয়েছে, অরেঞ্জ কাপ জিতেছে, পার্পেল কাপ জিতেছে, অনেক বছর কয়েক বছর জিতেছে। এই জন্য আমার মনে হয় তার যেহেতু অভিজ্ঞতা রয়েছে, এই জন্য কিন্তু ডুয়াইন ব্রাভোকে কিন্তু মেন্টর করা হয়েছে। এটা দেখা যাক কিরকম হয় সিদ্ধান্তটা। চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে ডিজে ব্রাভো কাজ কেমন করে এটা দেখতে হবে। জ্যাক কালিসের থেকে ভালো হয়েছে এটুকু আমি বলতেই পারি। জ্যাক কালিস ওই মেন্টর হিসেবে আমার মনে হয় তার থেকে বেটার হয়েছে ডুয়াইন ব্রাভো। ইয়ন মর্গানকেও করা যেতে পারতো, অথবা ইরফান পাঠান দেশিদের মধ্যে একদম সেরা হতো। মানে গৌতম গম্ভীর আগে যেহেতু মেন্টর হিসেবে যুক্ত ছিল, মানে গৌতম গম্ভীর মেন্টর হিসেবে যুক্ত করার ফলে এরকমই হয়েছে, যা সূত্র মারফত জানা যায় শেষে যে কিছু হয় না তার অন্যটা হয়, মানে যেটা কেউ ভাবতেই পারে না। ডিজে ব্রাভো যে কলকাতার মেন্টর হবে এটা কেউ ভাবতে পারেনি। এটা যদি সিএসকের হতো তাহলেও মানা যেত, কিন্তু কলকাতার মেন্টর হবে ডিজে ব্রাভো এটা ভাবা যায়। সে কিন্তু টিকেআরের হয়ে বহু বছর খেলেছে সিপিএলে, এর জন্যই তাকে মেন্টর হিসেবে যুক্ত করা হয়েছে, এবং সে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়েছে, এর জন্যই তাকে কিন্তু মেন্টর হিসেবে যুক্ত করা হয়েছে। তাকে মেন্টর হিসেবে যুক্ত করাতে একদিক দিয়েও ভালো হয়েছে, হার্ষিত রানা আরও যেসব দেশি পেসার এরা আরও ভালো বল করতে পারবে। তার কারণ ডিজে ব্রাভো শুধু স্লোয়ার বল করবে এত সুন্দর, তার বল খেলা মুশকিল হয়ে যাবে, শুধু স্লোয়ার করে ভালো করে দিত। ধোনি এক সময় বলেছিল যে আমি শুধু ডিজে ব্রাভোকে বকা দিতাম এক সময়, যে শুধু স্লোয়ার করতে বারণ করতাম, বলতাম ইয়র্কার করতে, কিন্তু সে শুধু স্লোয়ারই করতো। সে স্লোয়ার বলটা এত সুন্দর করে, তবে আমি বকা দিতাম। মহেন্দ্র সিং ধোনি এই কথা কিন্তু এক সময় বলেই ছিল। তা শেষ অবধি দেখা যাক কি হয়। এইগুলো আর কি সূত্র মারফত উঠে আসছে, যা যা সবই কিন্তু জানিয়ে দিলাম। 2024 আইপিএলের বিষয়ে আপডেট আরও যা যা পাবো সবই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আইপিএলের নিলামটা হবে নভেম্বরের শেষ দিকে, সেটা জানিয়ে দিলাম। আইপিএলের নিলামটা হবে কিন্তু বিদেশে, সেটা এর আগেও বলে দিয়েছিলাম, এই ভিডিওতেও জানালাম। আরটিএম থাকলে কি আইপিএলের নিয়মটা নষ্ট হয়ে যেত। আরটিএমটা ঠিক ভালো লাগে না, মানে আমার তো ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আর 2025 আইপিএলে সব চমকপ্রদ আর কি আমরা কিছু নিউজ দেখতে পারি। আর শোনা যাচ্ছে, এটাও শোনা যাচ্ছে যে 84টা ম্যাচ হওয়ার কথা ছিল 2025 আইপিএলে, কিন্তু 2025 আইপিএলে 84টা ম্যাচ হবে না, হবে নাকি 74টা ম্যাচ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, প্লেয়ারদের বিশ্রামের কারণে কিন্তু কম ম্যাচ করা হতে পারে। এটা আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত। কারণ বেশি ম্যাচ হলে কি হতো, বেশি ম্যাচ হলে ইন্টারেস্ট পেতো না লোকে দেখে, দর্শকরাও ইন্টারেস্ট পেতো না, দর্শকরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলতো। এতে কম হয়েছে, এটাই ভালো হয়েছে, এটাই বেস্ট হয়েছে। তো এখন দেখা যাক শেষ অবধি কটা ম্যাচ হয়। এগুলো তো সব শিডিউল ঘোষণা হবে অনেক পরে, সেগুলো সব যখন হবে তখন কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন অনেক দেরি রয়েছে, এগুলো আর কি যা জানা যাচ্ছে খবর, সেগুলো নিউজে যে আসে না সব বললাম। নিউজে এক এক সময় এক একটা খবর উঠে আসে, তো এক একটা খবর যখন যেটা উঠে আসে তখন সেটা দেওয়ার চেষ্টা করি আপডেট। ব্রাভোই কিন্তু 2024 আইপিএলে হয়েছিল মানে সিএসকে দলের বোলিং কোচ, এবং সেখানে সিএসকে যা বোলিংয়ের যা বাজে অবস্থা ছিল, সেখান থেকে কিন্তু মহেন্দ্র সিং ধোনি যতই বলে দিক না কেন, কিন্তু ডুয়াইন ব্রাভোরও কিন্তু অনবদ্য অবদান রয়েছে। তার কারণ এই যে তুষার দেশপান্ডের মতো প্লেয়ার, আরও মানে যারা তরুণ প্লেয়ার তাদেরকে কিন্তু বলে দিয়েছিল কিভাবে বল করতে হবে, বা পুরো ট্যাকেল করেছিল। এই জন্যই কিন্তু হয়তো তাকে মেন্টর করা হয়েছে। দেখাই যাক না তার উপর ভরসা রেখে কেমন করে। তবে গৌতম গম্ভীরের মতো অত ভালো হবে না, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। তবে জ্যাক কালিসের থেকে ভালো সিদ্ধান্ত বলে আমি এটা মনে করি। এখন পুরোটাই তার উপর নির্ভর করছে, সে কিভাবে মেন্টরিং করায়, কোন প্লেয়ারের ওপর ভরসা রাখে, কিভাবে প্লেয়ার তুলে আনে, হ্যাঁ, সে নিলাম থেকে গিয়ে কিভাবে প্লেয়ার তৈরি করে। এবার অনেকটাই গুরুদায়িত্ব থাকবে চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরে। চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরে আমি খুব একটা ভরসা করব না, তার কারণ চান্দু স্যার খুব একটা কেন মানে কোনো ঠিকঠাক তার সিদ্ধান্ত নেই। গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ড বলেই 2025 আইপিএল জিততে পেরেছিল। 23-এ কি করলো, 24 আইপিএল জিততে পেরেছিল, 23 আইপিএলে যে কি জঘন্য
তখন সিদ্ধান্ত নিয়েছিল শার্দুল ঠাকুরকে পাঠিয়ে দিত একটা ম্যাচে ভালো ব্যাটিং করানোর জন্য। এগুলোই সব থেকে খারাপ ডিসিশন। অক্সার প্যাটেল এখন যা ব্যাটিং করে ওরকম প্লেয়ারকে একটু অলরাউন্ডারকে আগে ব্যাটিং করালে কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু শার্দুলের মতো প্লেয়ারকে যদি আগে 4 নম্বরে ব্যাটিং করতে পাঠায় এটাই সব থেকে খারাপ সিদ্ধান্ত। এর জন্য চান্দু স্যারের ওপর আমি খুব একটা ভরসা রাখবো না, তবে দেখা যাক না এদের কম্বিনেশন কেমন কাজ করে। এবার অ্যাসিস্ট্যান্ট কোচ আরও যারা যারা থাকে তাদেরকেও এক এক করে নিয়োগ করবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা দলটাই পুরোপুরি ভেঙে গেল, এমনি দলও চ্যাম্পিয়ন দল ভেঙে গেল, প্লাস কোচিং স্টাফ পরিবর্তন হলো, এবার সব নতুন করে তৈরি করে খেলতে হবে, যেটা খুবই চাপের। না পারলে কিন্তু ভালো খেলা যায় না, দল সাজাতে সাজাতেই কিন্তু অনেক বছর চলে যায়। এবার কলকাতার দলটা সাজাতে হবে, কোচিং স্টাফ সাজাতে হবে, স্টাফ সব দিয়ে তারপর কিন্তু খেলতে হবে, না হলে মুশকিল। অন্যবার যেমন গৌতম গম্ভীর সব করে দিয়েছিল, এবার কিন্তু নিজেদেরই ঠিকঠাক করতে হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি হারে তখন তো আবার ট্রল হবে, হারলে যে কোনো দলই ট্রল হয়, কলকাতা হারলেও ট্রল হবে। তবে আগেরবার যেরকম আশা করেছিলাম সেরকম আশা না করাই ভালো, তার কারণ অত ভালো কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএলে খেলতে পারবে না বলে আমার মনে হয়। কি মাইশোর কিন্তু এই একটা ভালো ডিসিশন নিয়েছে, ডিজে ব্রাভোকে অভিজ্ঞতার দিক থেকে কোচ বানিয়েছে। ডিজে ব্রাভো যদি কোচ না করা হতো, এবার কোচ মেন্টর হিসেবে কাকে করা হতো সেটা নিয়ে একটা সংশয় ছিল, এবং আমি মনে করি মানে আগে যেমন ব্রেন্ডন ম্যাকুলাম ছিল আক্রমণাত্মক কোচ, অতটা কিন্তু ভালো হয়নি। তারপরে এর আগে জ্যাক কালিসও কোচ হিসেবে অতটা সাকসেসফুল হতে পারেনি, ভালো প্লেয়ার কোচ হিসেবে ভালো করতে পারেনি। এবার ডিজে ব্রাভোর ক্ষেত্রে হয়তো আলাদা কিছু হতে পারে, তার কারণ সে আগে ক্যাপ্টেন্সি করেছে, কেকেআর টিমের অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্যাপ্টেন্সি করেছে, মানে কেকেআর ফ্র্যাঞ্চাইজিরই মানে অন্য লিগে আর কি ক্যাপ্টেন্সি করেছে। টিকেআরের অধিনায়ক ছিল, কাপ জিতিয়েছে, এবং সেই সব জায়গাতেও মেন্টর থাকবে, এবং মেন্টর থাকবে এখানে কলকাতারও মেন্টর কোচ কি হয় মেন্টর। আর এখন একটা অ্যাসিস্ট্যান্ট কোচ খুঁজতে হবে, সেটা ইন্ডিয়ান হয়, ইরফান পাঠান হোক বা ভালো কাউকে একটা খুঁজতে হবে, একটা বা দুটো। অভিষেক নায়ারের জায়গাটা যে নিতে পারবে সেরকম একজন কাউকে খুঁজতে হবে। তারপর এখন ওই ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে এটা তো আর ডিজে ব্রাভো বুঝতে পারবে না, ওই ক্ষেত্রে নির্ভর করতে হবে পুরোটাই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপর, উনি কীভাবে তৈরি করে জানি না। আর ভেঙ্কি মাইসোর বোঝে টোজে না, বাট যেটুকু বোঝে মানে কোয়ালিটি প্লেয়ারদের কিনে নিয়ে আসে, কিছু কোয়ালিটি প্লেয়ারদের টার্গেট করে। নিলামে নিকোলাস পুরানকে 10 কোটি টাকা দিয়েও কিনতে চেয়েছিল, হাতে 11 কোটি টাকা ছিল, 10.5 কোটি পর্যন্ত ডেকে গেছিলো নিকোলাস পুরানের ক্ষেত্রে এই ভেঙ্কি মাইশোর নিলামে গেলে মাথা ঠিক থাকে না, মানে কোয়ালিটি প্লেয়ারদের পিছনে অনেক টাকা খরচ করে ফেলে। যদি গৌতম গম্ভীর থাকলো তো ভালো, গৌতম গম্ভীর না থাকলে নিজের থেকে বুদ্ধি করে মানে যায়, কোনো প্লেয়ার দাম দিয়ে প্লেয়ার কিছু কিনে নিয়ে আসে বুদ্ধি। আর কিছু ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে বুঝতে টুঝতে পারে না, অভিষেক নায়ার আবার তাও একটু বুঝতে টুঝতে পারে। এই যে রিঙ্কু সিংকে তৈরি করলো, শুভমান গিলকে সুযোগ দিল, তারপরে এই যে আংক্রিস রঘুবংশীকে তুলে নিয়ে আসলো, এইসব প্লেয়ার সবই তো এই অভিষেক নায়ারেরই অবদান। অভিষেক নায়ার না থাকলে এরকম পেত না কেকেআর এরকম প্লেয়ার। এই জন্য অভিষেক নায়ার যেহেতু নেই, এবার প্রবলেম একটু হলেও আমি মনে করি হবে ভালো মতনই। এবার তাও আমরা যেহেতু ফ্যান, আমরা আশা করব ভালো কিছু হবে, তো দেখা যাক কি হয়। আর শিখর ধানকে হয়তো কোনো দলই কিনবে না, হয়তো সম্ভবত কিনবে না, শিখর ধানকে হয়তো সব দলই ছেড়ে দিতে চলেছে। সে মানে সব দল মানে কোনো দলই কিনবে না, আনসুল থাকতে চলেছে, এবং ওই ছেড়েও দেবে, পাঞ্জাব ছেড়েও দেবে। তার কারণ সে চোটের জন্য ছিল, তারপর থেকে বসিয়ে রাখা হচ্ছিল, খেলানো হচ্ছিল না, তাকে আর খেলিয়ে কী হবে, তাকে বসিয়ে দেওয়া হবে, তাকে আর খেলানো হবে না বলে আমার মনে হয়। আর ডিজে ব্রাভো মানে বোলিং কোচ যদি হতো একদম সেরা হতো, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ মানে এই মেন্টর এটা একটা ভালো হয়েছে, বাট দেখাই যাক না কেমন করে। তবে ডিজে ব্রাভো আসাতে হার্ষিত রানাকে রিটেন করার চান্সটা অনেকটা বেড়ে গেল, হার্ষিত রানাকে যতদূর আমার মনে হচ্ছে। মানে কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তীকে না করে রিঙ্কু সিংকে করবে, শ্রেয়াসকে করবে, এটুকু 3 নম্বর প্লেয়ার হিসেবে অন্য কিছু হতে পারে। আর এখন আবার শোনা যাচ্ছে 6টা রিটেনশন হতে পারে, 6টা রিটেনশন করলে হার্ষিত রানাকে তো রাখবে, 4 জন দেশি প্লেয়ারই রাখবে। সেক্ষেত্রে হার্ষিত রানা, ভেঙ্কটেশ্বর, নীতিশ রানা এদেরকে ছাড়তেই হবে। এদেরকে দুজনকে একসাথে যদি পাওয়া গেলে যে গেল, না হলে না পাওয়া গেল, কি আর করা যাবে, সবাইকে একসাথে পাওয়া যায় না, সেই জন্য হয়তো নাও পাওয়া যেতে পারে হয়তো। তা আমরা দেখতে পারি যে এরকমই হয়তো হতে পারে যে রিঙ্কু সিং আর শ্রেয়াসকে রিটেন করা হলো, তার সাথে হয়তো বরুণ চক্রবর্তীকেও রিটেন করা হলো, আর 4 নম্বর প্লেয়ার হিসেবে হার্ষিত রানাকে রিটেন করা হলো। আর দুজন যে প্লেয়ার হতে চলেছে সেই দুজন প্লেয়ার হলো
সুনীল নারিন এবং অ্যান্ড্রে রাসেল। এই হার্ষিত রানা আবার আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু এখন রয়েছে, মানে আনক্যাপ প্লেয়ার এবার ক্যাপ প্লেয়ার হয়ে যাবে, আনক্যাপ প্লেয়ার কেটে যাবে। এই সামনেই T20 সিরিজ রয়েছে বাংলাদেশের বিপক্ষে, ওইখানে যদি একটা ম্যাচে খেলে নেয় তাহলে কিন্তু আনক্যাপ প্লেয়ারটা কেটে যাবে, আনক্যাপ প্লেয়ার কিন্তু সে থাকবে না। এখন জানি না সুযোগ পাবে কি না, গৌতম গম্ভীরের উপর অনেক কিছু নির্ভর করছে, হয়তো নাও খেলাতে পারে, তাকে হয়তো একটা ম্যাচও সুযোগ দিল না, সেক্ষেত্রে সে আনক্যাপ প্লেয়ারই থেকে যাবে। আর যদি খেলায় তখন একটা ম্যাচ খেললে কিন্তু আনক্যাপ প্লেয়ারের রুল মানে মানে সে আনক্যাপ প্লেয়ার আর থাকবে না, সেটাই বলতে চাচ্ছি আমি। তারাতে ভ্যারিয়েশন রয়েছে, তো এই জন্যই তো পছন্দ হচ্ছে সবার। আর মানে ডিজে ব্রাভো এইসব বোলারদেরই পছন্দ করে যারা স্লো দেয়। যে তুষার দেশপান্ডে কী মার খেত, সেই তুষার দেশপান্ডেকে ধোনি সুযোগ দিয়েছে মানছি, কিন্তু বোলিং কোচ যেহেতু ছিল ডিজে ব্রাভো বলে বলে তাকে বোলিং করিয়েছে নিশ্চয়ই, যেরকম ভালোই বোলিং করেছে। আর আগেরবার যেভাবে চেন্নাইয়ের বোলিংয়ে দুর্বলতা দেখা গিয়েছিল ফার্স্টে, মানে দুর্বলতা যতটা দেখানোর দরকার ছিল, মানে মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পর একদিকে মাথিসার পাতিরানা চোট, সবাই চোট পাওয়ার পর যেভাবে তরুণ পেসারদের দিয়ে খেলিয়েছিল ডিজে বাবু, খুব ভালো। শুধু শার্দুল ঠাকুরকে কখনোই সম্ভব না যা মার খায় শার্দুল ঠাকুর, মানে তুমি যতই দেখিয়ে দাও না কেন সে মারই খাবে। শার্দুল ঠাকুর প্রচণ্ড মার খায়, অত মার খেলে হয় নাকি, প্রচণ্ড মার খায়।